রাজীব ভট্টাচার্যকে নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি খবর প্রকাশিত হয়। যখন ন্যাশনাল জিডিপি ছিল 7.3% আর 2024-25-এ এটা প্রত্যাশিত 8.47% জিএসডিপি ত্রিপুরা রাজ্য অর্জন করবে। আপনাদের সময়ের কথা যদি বলি, ত্রিপুরা রাজ্যের বাজেট কত ছিল? 25 বছর টানা, তার আগে 10 বছর, মাঝখানে 5 বছর জোট, কংগ্রেস জোট। 40 বছরে ত্রিপুরার সর্বোচ্চ বাজেট দাঁড়িয়েছিল 2017-18 বাজেটের কথা বলছি, 15,956 কোটি টাকা পর্যন্ত বাজেট আপনারা পেশ করতে পেরেছিলেন। আর 2024-25 সালে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে 27,804 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। অর্থাৎ 6 বছর বয়সের 6 বছরের সরকার 6 বছরের ব্যবধানে 12,000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য। এর থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ত্রিপুরা রাজ্যটা উন্নয়নের একটা মূল স্রোতে এখন পরিচালিত হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনারা যে জনজাতিদের কথা বলেন, সেই জনজাতিদের জন্য আপনারা কি করেছিলেন? কেন তাদের ঘর হয়নি? কেন তাদের ওখানে রাস্তাঘাট পৌঁছায়নি? পানীয় জল পাননি তারা? তাদেরকে কেন নেংটি পড়ে থাকতে হয়েছে? লুঙ্গার জল থেকে জল, পানীয় জলের ব্যবস্থা করতে হয়েছে? তার জবাব জনজাতি অংশের মানুষ চায়। আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে 2024-25 সালের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে, তার 39.93% বাজেট রয়েছে শুধুমাত্র ত্রিপুরার জনজাতিদের সার্বিক বিকাশের জন্য। 39.93% কথাটা আমি আবারও বললাম, কারণ এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হাইয়েস্ট বাজেট এলোকেশন জনজাতিদের উন্নয়নে। এই সরকার কতটা তৎপর, এই সরকার কতটা আন্তরিক, তার প্রমাণ বাজেটের মাধ্যমে আমরা করে দিয়েছি, রাজ্য সরকার করে দিয়েছেন। শুধু তাই নয়, সার্বিক ডেভেলপমেন্টে আপনারা সবাই জানেন মহিলাদের কথা, যে নারী শক্তি নিয়ে নারী বাহিনী, গণতান্ত্রিক নারী সমিতি করে তাদেরকে মিছিলে হাঁটিয়ে পায়ের সুখ তুলে আপনারা ঘুরিয়েছেন। সেই মহিলাদের সম্মানের কোনো চিন্তা আপনারা করতে পারেননি। কিন্তু ত্রিপুরার প্রদেশ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেই সরকারে সরকারি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ এই রাজ্যে চালু রয়েছে। যেখানে আপনাদের সময় 2017-18-তে 4,500 সামথিং আপনাদের স্বসহায়ক দল ছিল, গত 6 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 54,889টি স্বসহায়ক দল, যার মধ্যে 83,424 জন মহিলা লাখপতি দিদি রয়েছেন আমাদের মধ্যে। শুধু তাই নয়, স্বাস্থ্য পরিষেবায় দরিদ্র অংশের মানুষ আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করত, 500 টাকা 1,000 টাকা সাহায্য দিয়ে এদেরকে ফিরিয়ে দিতেন। তাদের স্বাস্থ্যের কোনো সুনিশ্চয়তা আপনারা দিতে পারেননি। কিন্তু একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে, আয়ুষ্মান ভারতের মাধ্যমে রাজ্যের 13 লক্ষের উপর মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন, ঠিক তারপর যারা তার বাইরে রয়েছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার, সেই সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য 5 লক্ষ টাকার চিকিৎসা বীমা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা করেছেন, যেটা গোটা দেশের মধ্যে একটা ইতিহাস। শুধু তাই নয়, আপনাদের সময় 2017-18-তে আপনাদের সামাজিক ভাতা 300 টাকা থেকে 400 টাকা, 500 টাকা থেকে 600 টাকা, সর্বোচ্চ 700 টাকা। সেই 17-18-তে আপনারা 100 টাকা ভাতা বাড়িয়েছিলেন, 100 টাকা করে। আর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সামাজিক ভাতাকে একসঙ্গে 2,000 টাকা, প্রথম ধাপে 1,000 টাকা এবং কিছুদিন বাদে সেটা সমস্ত সামাজিক ভাতা 2,000 টাকা করে দিয়ে সমস্ত দরিদ্র অংশের মানুষ যাতে তার থেকে সুফল পায় তার ব্যবস্থা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, ইদানিংকালে সঙ্গে জিতেন চৌধুরী মহোদয়, ইদানিংকালে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কি বলছেন? 3টে কথাকে কোট করেছেন এরা। আসলে এরা স্ক্রিপ্টের বাইরে কোনো কথা বলতে পারেন না, এদের নিজস্ব কোনো কথা হয় না। কাজ নাই, খাদ্য নাই, সন্তান বিক্রি, কোথেকে আজকে বিকল্পগুলি বলছেন জিজ্ঞেস করতে চাই।
রাজ্য যখন ডেভেলপমেন্টের একটা মেইন স্ট্রিমে এগিয়ে চলেছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে ডাবল ইঞ্জিনের সরকার যখন সমস্ত দিক থেকে রাজ্যটাকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছে, সেই সময় মালিক বাবু, জিতেন বাবুরা গ্রামে গঞ্জে পাহাড়ে ঘুরে ঘুরে বলছেন কাজ নাই, খাদ্য নাই, সন্তান বিক্রি। আপনারা দেখান, তথ্য প্রমাণ দিন, ত্রিপুরা রাজ্যের চিত্র কি ছিল, ডেভেলপমেন্টের চিত্র কি ছিল। মালিক বাবুরা হয়তো ভুলে গেছেন, আমরা ভুলিনি। তথ্য ভুল করে না, সরকারি তথ্যে যা রয়েছে আমি তার উপর ভিত্তি করে বলছি। 2014-15 সালে 71,666 কোটি টাকা ছিল ত্রিপুরা রাজ্যের পার ক্যাপিটা ইনকাম, যেটা এক্সপেক্টেড ছিল 2017-18 অর্থাৎ মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার শেষ যে বাজেট ছিল সেই সময় এক্সপেক্টেড ছিল সেটা 84,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে গত 6 বছরে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম বেড়ে দাঁড়িয়েছে 2023-24-এ 1,58,382 টাকা। অর্থাৎ গড়পড়তা মানুষের আয় দ্বিগুণের চাইতে বেশি হয়েছে। তারপরেও বলছেন ত্রিপুরায় নাই নাই নাই, কারণ আপনারা ত্রিপুরাটাকে একটা নাই রাজ্য, একটা নৈরাজ্য কায়েম করে নাই রাজ্যে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার চালিয়েছিলেন। আর এটা ভারতীয় জনতা পার্টির সরকার, প্রদেশ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের মূল লক্ষ্য অন্তোদয়ের উত্থান, এই সরকারের মূল লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, এই সরকারের মূল লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কাজেই আপনাদের সেই নীতি এখন আর কার্যকর নয়। আপনাদের ডিভাইড এন্ড রুল, ডিপ্রাইভ এন্ড ডমিনেট, এই যে একটা বিষয় যে মানুষকে বঞ্চিত করো, বঞ্চিত করে মানুষের উপর ডমিনেট করো, এই স্ট্র্যাটেজিতে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার চলে না। কারণ তার প্রমাণ মানুষ দুলাল চক্রবর্তী মহোদয় গতকাল যার আকস্মিক প্রয়াণ ঘটেছে, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। রাজ্যের সংবাদপত্রের ইতিহাসে দুলাল চক্রবর্তী একটি স্মরণীয় নাম হয়ে থাকবে। তার অবর্তমানেও তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তার জীবনশৈলী, তার সরলতা এবং মানুষের সঙ্গে তার যে সম্পর্ক, সেটার ভিত্তিতেই তিনি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। তো মিডিয়া বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে। গতকাল একটি খবর এবং বিভিন্ন সংবাদপত্রে একটি খবর আমাদের সামনে এসেছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমাদের সামনে এসেছে। তার উপরেই আজকে আপনাদের সম্বোধন করা এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়া। পত্রিকায় আমরা দেখতে পাই মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যে বক্তব্য রেখেছেন তার যথার্থ বক্তব্য রেখেছেন। ত্রিপুরায় সেটাই হয়েছিল। রোজভ্যালি সহ 28টা চিটফান্ড কোম্পানি ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে সদর্থক কোনো ভূমিকা মানিক সরকারের মুখ্যমন্ত্রীত্বের সময় নেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল, পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছিল এবং রোজভ্যালি বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটা আগাম ছিল। এরা পাত্তারি গুটিয়ে চলে যাবে, খবরটা আগাম ছিল। কিন্তু আগাম খবর থাকার পরেও
প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্যান্তরীণ হতে সমর্থ হয়েছে। তার কারণটা কি? আর কি নিয়ে কথা বলবো না? সিপিএম এর সময়টা কিরকম ছিল? বামফ্রন্টের শাসন কি ছিল ত্রিপুরায়? রাজ্যের মানুষ ভুলে গেছেন। একদিকে খুন সন্ত্রাস, আরেকদিকে লুটতরাজ, আরেকদিকে স্বজন তোষণ। এই তিনটি পিলারের উপর ভিত্তি করে সিপিএম এর শাসন ক্ষমতা ছিল। আমরা সবাই অবগত আছি রাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। ব্লক কেলেঙ্কারি থেকে, আদা কেলেঙ্কারি থেকে, চাকরি কেলেঙ্কারি থেকে, রেগা কেলেঙ্কারি থেকে কোন কেলেঙ্কারিটা বাদ গেছে সেই সময়? আজকে যখন একটা স্বচ্ছ প্রশাসন চলছে, স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকার কাজ করছে, কোথাও কোনো কারাপশন চার্জেস নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে লোকসভা নির্বাচনের মুহূর্তে আবার বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সেই সিপিএম। এবং এই সিপিএম এর বিরোধিতা করে, চিটফান্ড কেলেঙ্কারির বিরোধিতা করে, আদা কেলেঙ্কারির বিরোধিতা করে, সেই ব্লক কেলেঙ্কারির বিরোধিতা করে সেই সময়কার যে কংগ্রেসের নেতৃত্ব ছিল মাননীয় সুদীপ রায় বর্মন সহ, যারা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে